আমার কথা শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা? কেউ যদি শুনে থাকেন, কেউ যদি বুঝে থাকেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমি পুলিশে চাকরি করাকালীন সময়ে বিগত দিনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার ব্যক্তিগতভাবে একদম পার্সোনালি আমি মানুষদের যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল, এর পরিবারের সাথে, ব্যক্তিদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। জানার চেষ্টা করেছি যে আসলে বাংলাদেশের মতো একটা স্বাধীন ভূখণ্ডে এগুলো কিভাবে আসে, এগুলো কিভাবে হয়। আপনারা জানেন যে শেখ হাসিনার উপর একটা বোমা হামলার চেষ্টা করা হয়েছিল কোটালীপাড়াতে। কোটালীপাড়া, গোপালগঞ্জের কোটালীপাড়া, যেটা তার নির্বাচনী এলাকায়, সেখানে বোমা হামলা হবে, যেখানে 4 দিন 1 সপ্তাহ আগে থেকে সেনাবাহিনী নিয়োগ থাকে, সেখানে সুইপিং করা হয়। একজন চার দোকানদারের কেতলিতে, তার চায়ের কেতলিতে বোমার তার বেঁধে গেল। চিন্তা করতে পারেন যে প্রধানমন্ত্রী যাবেন গোপালগঞ্জে, গোপালগঞ্জের কোটালীপাড়াতে যাবেন, সেখানে বোমা পাতানো আছে। এটা সেনাবাহিনীর লোকজন, নৌবাহিনীর লোকজন সুইপিং করে কেউ পায় নাই, পাইছে কে? একজন চার দোকানদার। সেখানে কি করা হলো? 11 জনকে ফাঁসির আদেশ দিয়ে দেওয়া হলো। দাড়ি টুপিওয়ালাটাকে আগে ঝোলানো হলো। কারণ কি? কারণ এই পরিকল্পনাটা যখন বিএনপি ক্ষমতায় আসে তখন থেকেই পরিকল্পনাটা জোরদার করা হয়, দাড়ি টুপিওয়ালা যারা আছে তাদেরকে যেন জঙ্গি সাজিয়ে পরবর্তী ক্ষমতায় আসার সাথে সাথে বিএনপি এবং জামাতকে একই সাথে ঝুলিয়ে দেওয়া যায়। এরপরে 21শে আগস্ট গ্রেনেড হামলা হলো। 21শে আগস্ট গ্রেনেড হামলা যখন হয়, এটা পুরোপুরি পশ্চিমা কিছু লিয়াজে এবং ভারতের নির্দেশে করা হয়। হ্যাঁ, বিএনপির যে এখানে সরকারে থাকা অবস্থায় দায়ী ছিল না সেটাও আসলে বলা যাবে না। বিএনপির তখনও স্বরাষ্ট্রের যে দুর্বলতা ছিল, এখনো স্বরাষ্ট্রের সেই দুর্বলতাগুলো রয়ে গেছে। কিন্তু এর মাঝে সব থেকে বেশি বেনিফিটেড হয়েছে আওয়ামী লীগ। 21শে আগস্ট গ্রেনেড হামলার সঠিক তদন্ত করে তাৎক্ষণিকভাবে বিচারের আওতায় আনতে পারলে বিএনপি মিনিমাম 10 থেকে 15 বছর ক্ষমতায় থাকতে পারত। কিন্তু ওনারাও একটা নাটক করে সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে আওয়ামী লীগকে সুযোগ করে দিলেন, ভারতকে সুযোগ করে দিলেন। ঠিক ওই কারণেই, ঠিক একই কারণেই পরবর্তী বছরে সারা বাংলাদেশে একই সাথে বোমা হামলা হলো, 2 জন লোক মারা গেল। এই যে জঙ্গি নাটকের যে মঞ্চায়নটা করলো আওয়ামী লীগ এবং ভারত, মঞ্চায়নটা করলো, ঠিক পরবর্তীতেই আপনার সেনা শাসিত সরকার আসার পরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, এই ক্ষমতায় আসার সাথে সাথে জঙ্গি নাটকটাকে পরিপূর্ণ রূপ দিতে পেরেছে। এবং এখানে যারা বাধা হয়ে দাঁড়াবে, শেখ হাসিনার এবং ভারতের চিন্তাই ছিল যে এখানে সর্বপ্রথম বাধা হতে পারে সেনাবাহিনী। দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে পিলখানাতে হত্যা করে দেওয়া হলো। একদম দেখে শুনে বুঝে পরিকল্পিতভাবে সেনাবাহিনীদেরকে হত্যা, দেশপ্রেমিক সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করে দেওয়া হলো। কেউ কোনো কথা বলতে পারে নাই সেদিন। সেদিন বিএনপি জামাত কোনো কথাই বলতে পারে নাই, কারণ এই নাটকগুলো এমনভাবে মানুষের হৃদয়ে গেঁথে গেছিল, মিডিয়া এমনভাবে প্রচার প্রচারণা করতেছিল যে না, বাংলাদেশে জঙ্গি বলে কিছু থাকতে পারে, বাংলাদেশের জঙ্গিরা এসব করেছে। আপনাদের মনে থাকার কথা যে বিএনপির গত যে সময়টাতে ছিল, কি পরিমাণ বোমা হামলা হয়েছে, কি পরিমাণ মানুষের উপর হামলা হয়েছে, সিনেমা হলে হামলা হয়েছে এবং বিচারকদের কার্যালয়ে পর্যন্ত হামলা হয়েছিল। এবং সেনাবাহিনীকে পরিপূর্ণভাবে দুর্বল করে দেওয়ার পরেই শুরু হয় বাংলাদেশের জঙ্গি নাটকগুলো, এ টু জেড যতগুলো। এরপরে শাপলা চত্বরে আপনারা হত্যার ঘটনাটা দেখেছেন, কেউ মুখ খোলার সাহস পায় নাই, কারণ তখন দাড়ি টুপি দেখলেই তাদেরকে জঙ্গি বলে। হাজার হাজার মানুষকে এই বাংলার মাটিতে খুন করা হয়েছে, হাজার হাজার মানুষকে এই বাংলাদেশের মাটিতে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। যে র্যাব বাহিনীকে দিয়ে দেশের কাজ করানোর কথা ছিল, দেশের মানুষের উপকার করার কথা ছিল, আইন শৃঙ্খলা রক্ষা করার কথা ছিল, ঠিক একই র্যাব বাহিনী দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বিরোধী দলকে চরমভাবে দমন পীড়ন করলো। এবং সেই সাথে সাথে আপনারা দেখেছেন আওয়ামী লীগ বিএনপি এবং জামাতকে একই সুতোয় বেঁধে ফেলেছে। ইনু মেনন সহ যারা ছিল মুরগি কবিররা মত উৎপাদন করেছে এবং আওয়ামী লীগ একাধারে খুন করে গেছে, গুম করে গেছে, আয়না ঘর পর্যন্ত করেছে। সেই সাথে সাথে শাহবাগীদের একদম প্রকাশ্যে রাস্তায়, মানে যাদের যাবজ্জীবন হয়েছে তাদেরকে ফাঁসিতে না চড়ানো পর্যন্ত শাহবাগীরা আক্রান্ত হয় নাই। সেটা মব ছিল না। দোষ এখানে আওয়ামী লীগের একার না, দোষ এখানে অন্যান্য রাজনৈতিক দলেরও আছে।
আজ দেখেন বাংলাদেশের স্বরাষ্ট্রের অবস্থাটা কি। জননিরাপত্তা, বিন্দুমাত্র জননিরাপত্তা নাই। এখন পুরাতন দিনগুলো থেকে, অতীত থেকে যদি বিএনপি শিক্ষা না নেয় এবং আগামী দিনগুলোতেও যদি এভাবে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে থাকে, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগামী দিনগুলোতে পরিণতি কি হবে। আজকে সম্ভবত দেখলাম যে আনিস আলমগীরের সাথে আমাদের কি নাম ওনার, জামাত ইসলামের একজনের হাস্যোজ্জ্বল একটা ছবি। এগুলো ভালো লক্ষণ না। রাজনীতি করলে নির্লজ্জ হয়ে যাওয়ার দরকার নাই। যারা শাহবাগে দলীয় নেতাকর্মীদেরকে জুডিশিয়াল কিলিং করার জন্য উঠে পড়ে লেগেছিল, নেতৃত্ব দিচ্ছিল, আজকে আপনারা তাদের সাথে ছবি তুলেন। বিএনপির হাজার হাজার কর্মী গুমের শিকার হচ্ছিল, খুনের শিকার হচ্ছিল। ইলিয়াস আলীর কথা আপনাদের মনে থাকার কথা, র্যাবের 7 মার্ডারের কথা মনে থাকার কথা। এরকম অজানা আরো হাজার হাজার গুম খুন হয়েছিল। আজকে আপনারা তাদেরকে পুনর্বাসনে মেতে উঠেছেন, একদম উঠে পড়ে লেগেছেন, তাদেরকে পুনর্বাসন করতেই হবে। এই জন্য দুটো বিষয়কে আপনাদেরকে একটু মনে করিয়ে দিলাম। বাংলাদেশে আবারও তাদের পুরনো কায়দায় ফিরে আসতে চাই। পুরনো কায়দাটা কি? শেখ হাসিনা থাকতে তারা একটা সূত্র ব্যবহার করত, সেটা হলো বাংলাদেশে যদি গৃহযুদ্ধও বাধে, তারপরেও তাদের অপছন্দের ব্যক্তিগুলোকে মেরে ফেলতে হবে। বাংলাদেশে যদি গৃহযুদ্ধও বেঁধে যায়, তাদের অপছন্দের দলগুলোকে একদম নিঃশেষ করে দিতে হবে। 24-এর আন্দোলনে সব থেকে অপছন্দের দল ছিল জামাত ইসলামীকে তারা কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছিল। এই জন্য রাজনৈতিক দলগুলোকে বলবো, এখনো সময় আছে। জঙ্গি নাটকটা আবার শুরু হয়েছে এবং এর পিছনে দেশি এবং বিদেশি অর্থায়নটা একেবারে কম না। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। বাংলাদেশকে বাঁচানোর, বাংলাদেশকে এই মুহূর্তে গণহত্যা থেকে বাঁচানোর একটাই পথ, সেটা হলো রাজনৈতিক ঐক্য। আপনাদেরকে রাজনৈতিক ঐক্য করতেই হবে। যদি রাজনৈতিক ঐক্য না করেন, মারা খাবেন সবাই, যেভাবে দীর্ঘদিন আপনারা মারা খেয়েছিলেন। আপনাদের ভিতরে ভিতরে প্রেম আছে, প্রেমগুলো করে যান, পরকীয়াগুলো করে যান, ছবি তুলে আমাদের দেখানোর কি দরকার? এই মুসলিম বঙ্গে সমস্ত শহীদের রক্ত কবুল হয়েছে। গত 16 বছরের অত্যাচার নিপীড়নের যারা মজলুম ছিল, মজলুমদের দোয়া কবুল হয়েছে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমি গালি দিলে, আমি আপনার সমালোচনা করলে কিছুই হবে না। আপনি আমাকে ঠেকিয়ে দিতে পারবেন, আপনি আমাকে জেলে নিতে পারবেন, আপনি আমাকে যে কোনোভাবে দমিয়ে দিতে পারবেন, কিন্তু একটা বিষয় মাথায় রাখেন, আল্লাহর গজবটাকে আপনি ঠেকিয়ে দিতে পারবেন না। আল্লাহর গজবটাকে আপনি কখনোই গুলি করে আটকাতে পারবেন না। এই জন্য যারা ক্ষমতায় আছেন, যারা বিরোধী দলে আছেন, আপনাদেরকে খুব বেশি রিকোয়েস্ট করব যে এখনো সময় আছে, বাংলাদেশটাকে বাঁচান। এবং ভারতের হাত থেকে আগামী দিনে কিভাবে বাঁচানো যায়। আমরা খুব বেশি খুশি হয়ে যাচ্ছি তারেক জিয়া রহমান ভারতের সফরে যাচ্ছেন না। আমাদের ডিজিএফআই এর ঊর্ধ্বতন 4-5 জন পাকিস্তান সফর করতেছে, চীন সফর করতেছে। এটাতে এত খুশি হয়ে যাওয়ার কিছু নাই তো। কারণ ঠিক একই সময়ে একই সাথে বিএনপির ভিতরের আনুমানিক 3 জন মন্ত্রী পর্যায়ের লোক, 9 থেকে 11 জন প্রতিমন্ত্রী পর্যায়ের লোক এবং 30 থেকে 32 জন বিভিন্ন পর্যায়ের লোক বিএনপিকে, বিশেষ করে জনাব তারেক জিয়া রহমানকে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে। আমাদেরকে এগুলো এখন বুঝতে হবে, বোঝার সময় আসছে। আমাদেরকে ঐক্যটা ওভাবেই করতে হবে, যারা দেশের জন্য কাজ করতে চায়, যে দলেরই হোক না কেন। আওয়ামী লীগের কথা বলতেছি না, কারণ আওয়ামী লীগরে বাঁচলে, শাক বাঁচলে ওর ভিতর কিছুই থাকবে না। কম্বল থেকে উল বেছে ফেললে কম্বলই থাকে না। আপনারা রাজনীতি দীর্ঘদিন করেছেন, একসাথে করেছেন। আপনাদেরকে শুধু একটা রিকোয়েস্টই করব, আপনারা একত্রিত হয়ে এখনো বাংলাদেশকে বাঁচাতে পারেন। আপনাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে দেশ চালানোর, দীর্ঘ অভিজ্ঞতা আছে রাজনীতির। বাংলাদেশের মানুষকে আবার গণহত্যার মুখে ঠেলে দিয়েন না। আমরা আগামী দিনগুলোতে রাস্তায় থাকবো, ইনশাল্লাহ রাজপথে থাকবো।
এবং আগামী দিনগুলোতে পররাষ্ট্র নীতিটা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং অর্থ, তিনটা নীতি যেন শক্তপোক্তভাবে বাংলাদেশে স্টেবল করা হয়, সেই আশাই করব। যারা রাজনৈতিক দল আছেন তাদের প্রতি দৃঢ় আহ্বান থাকবে, বিরোধী দলের প্রতি দৃঢ় আহ্বান থাকবে যে এত তাড়াতাড়ি ক্ষমতায় এসেছেন যখন, এত তাড়াতাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করার দরকার নাই। এবং বিরোধী দলকে বলবো এত তাড়াতাড়ি ঐক্য ভাঙার কোনো দরকার নাই। 2 বছর দেখেন, 2 বছর আপনাদেরকে দেখতেই হবে, উপায় নাই তো। কারণ এই 2 বছরে আওয়ামী লীগ যখন জাতীয় নির্বাচন থেকে ছিটকে গেছে, আওয়ামী লীগের 40% নাই হয়ে গেছে। এবং আপনারা যদি এভাবেই আগামী স্থানীয় নির্বাচনটা করতে করেন, ইঞ্জিনিয়ারিং করেন, আমাদের কোনো সমস্যা নাই। ইঞ্জিনিয়ারিং করেও যদি আওয়ামী লীগকে বাইরে রেখে স্থানীয় নির্বাচনটা করতে পারেন, আওয়ামী লীগ 80% মরে যাবে, নাই হয়ে যাবে। তাহলে একটু অপেক্ষা করেন। আমাদের সবার একটা কমন শত্রু আওয়ামী লীগ, আমাদের কমন শত্রু ভারত। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। শুধু ক্ষমতার জন্য রাজনীতি করেন না, শুধুমাত্র ক্ষমতায় যাব সেই আশায় রাজনীতি করেন না। আপনারা যারাই রাজনীতি করতেছেন, আগামী দিনে আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করব এবং জাতীয় ঐক্যের জায়গাতে, জাতীয় স্বার্থের জায়গাতে আপনাদেরকে সবাইকে একত্রিত দেখতে চাইব। জনাব তারেক রহমান এই মুহূর্তে আমাদের জন্য একটা রক্ষা কবচ। কপাল ভালো উনি দাড়ি টুপি নাই, থাকলে উনাকেও জঙ্গি বানাই দিত। এই জন্য জনাব তারেক রহমানের হাতটা ধরে রাখার দরকার আছে মিনিমাম 29 সাল পর্যন্ত। এবং সেই সাথে সাথে বিএনপির ভেতর থেকে যারা টুনটুনি বর্গা দিয়েছে দিল্লির কাছে, দিল্লির দালালি করে তারেক জিয়াকে এখনো মাইনাস করতে চায়, তারেক জিয়াকে মেরে ফেলতে চায়, তারেক জিয়াকে মাইনাস করে রাজনীতিতে তৃতীয় পক্ষের সুযোগ দিতে চায়, তাদের ব্যাপারেও জোরালো কণ্ঠস্বর হতে হবে। এবং সরকারের ভিতর যে সিন্ডিকেটগুলো আছে এগুলোকে চিহ্নিত করতে হবে এবং এই সিন্ডিকেটকে পুরোপুরি ভেঙে দিতে হবে, জনস্বার্থে এগুলো ভেঙে দিতে হবে। কুসুম কুসুম প্রেম আগামীর রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরে আসার রাস্তাটাকে সুগম করবে। আমরা আপনাদের কাছ থেকে এগুলো চাই না, কোনোভাবেই চাই না। যারা জামাতের এমপি হয়েছেন, আমরা জানি আপনারা চাঁদাবাজি করেন না, আপনারা অবৈধ টাকা পয়সা খান না, তবে চাঁদাবাজকে ঠেকাইতে পারতেছেন না কেন? আপনার আসনে মিনিমাম, আপনার আসনের জন্য 1 টাকার চাঁদাবাজি না হয়, স্ট্যান্ড দখল না হয়, আপনার এলাকার জন্য হসপিটালে কোনো রকম কোনো দালাল না থাকে। মানে এরকম হয়ে যায় না যে আপনি এত সুশীল হইতে হইতে শেষ পর্যন্ত মানুষ আপনাকে বদদুয়া দেওয়া শুরু করে যে এত সুশীল তো ভালো না। একটু ঘুরে দাঁড়ান, এখনই ঘুরে দাঁড়ানোর সময়। আপনারা ছাড় দেওয়ার সাথে সাথেই আগামী দিনে বিপ্লব হবে না, বিপ্লবের পরিবর্তে জনগণের উপর আবার অস্ত্র চালানো হবে। 12,000 আওয়ামী লীগের অস্ত্র, লাইসেন্স করা অস্ত্র কয়টা এখনো উদ্ধার হয়েছে? 12টা অস্ত্র উদ্ধার করে দেখাইতে পারছে কেউ? নাকি থানা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে পারছে? এবার যদি কোনো রকম কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, সাধারণ মানুষকে আপনারা বাঁচাইতে পারবেন না। আর এই দায়ভারটাকে সরকার এবং বিরোধী দল উভয় পক্ষকেই নিতে হবে। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করি, আল্লাহকে ভয় করেন। আগামী দিনে ওই তারেক জিয়া রহমানকে যতটুকু ভয় না করেন, ওই আপনারা জামাতের আমিরকে যতটুকু ভয় না করেন, ক্ষমতাবানদেরকে যতটুকু ভয় না করেন, তার থেকে একটু বেশি আল্লাহকে ভয় করেন। আল্লাহ আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের হিসাব কিন্তু আপনাদের কাছ থেকে নেওয়া হবে। আজ না হোক কিয়ামতের দিন নেওয়া হবে। আপনি অবশ্যই